ক্ষমতার অপব্যবহার সহ জালিয়াতির মাধ্যমে পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করবেন। এর মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন খুরশিদ আলম, বাকিরা পলাতক। শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের মাধ্যমে পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে 10 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের 13 জানুয়ারি মামলা করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। তদন্ত শেষে গত 10 মার্চ 17 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। গত 31 জুলাই একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে 32 জনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিগত সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর যেসব সদস্যরা অন্যায়ভাবে বৈষম্য এবং নিপীড়নের শিকার হয়েছেন, অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায় বঞ্চিত এই সকল সামরিক বাহিনীর সদস্যদেরও ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিগত সরকারের আমলে 2009 সাল থেকে 4 আগস্ট 2024 পর্যন্ত সময়কালে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী চাকরিতে বৈষম্য, বঞ্চনা, অবিচার এবং প্রতিহিংসার শিকার হওয়া অবসরপ্রাপ্ত এবং বরখাস্তকৃত অফিসারদের আবেদন পর্যালোচনাপূর্বক সুপারিশ পেশের জন্য গঠিত কমিটি প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন হস্তান্তরের পর এই মন্তব্য করেন তিনি। আজ থেকে শুরু হচ্ছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল। রাত্রি যাপন করা যাবে আগামী 2 মাস। এরই মধ্যে এই প্রবাল দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছে 3টি জাহাজ। সকাল 7:15 কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজগুলো রওনা করে চলতি মৌসুমে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে প্রথম এই যাত্রায় রয়েছেন 1106 জন পর্যটক। এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি 12 আউলিয়া, কিয়ারি সিন্দাবাদন এবং কিয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামের 4টি জাহাজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌপথে চলাচলের অনুমতি নিয়েছে। এছাড়া সেন্ট মার্টিনে জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা 12টি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। সরকারি নির্দেশনা মেনে প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক যেতে পারবেন অনুমতিপ্রাপ্ত জাহাজগুলোতে। 31 জানুয়ারি পর্যন্ত থাকছে দ্বীপে রাত্রি যাপনের সুযোগ। জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমেই লবণাক্ত হয়ে পড়ছে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলগুলো। আর প্রতিনিয়ত এই লবণাক্ত পানির সংস্পর্শে থেকে জরায়ুসহ নানা শারীরিক জটিলতায় ভুগছে উপকূলের নারীরা। এমনকি এর ক্ষতিকর প্রভাবে মাতৃত্ব হারাচ্ছে অনেক নারী, ফলে ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম। তবে চিকিৎসকরা বলছেন, এই লবণাক্ততা শুধু নারীদের নয়, নারী পুরুষ উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ। প্রতিনিধি ফয়জুল হক বাবু তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় জেলা সাতক্ষীরা। জেলার সুন্দরবন ঘেঁষা দ্বীপ ইউনিয়ন গাবুরা, যেখানে সারা বছরই তীব্র মিঠা পানির সংকট। বাধ্য হয়ে রান্নাবান্না, গোসল থেকে শুরু করে প্রতিদিনের সব কাজই ব্যবহার করতে হয় লবণাক্ত পানি। আমরা এই নদীতে থাকি সব সময়। আগে ছিল নোনা পানি কম, আর এখন নোনা পানি হয়েছে বেশি। প্রত্যেক মহিলা পুরুষের ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। এখানে আমাদের ভালো ডাক্তার নেই। শুধু গাবুরা নয়, সাতক্ষীরার উপকূলীয় 2 উপজেলা শ্যামনগর ও আশাশুনির চিত্র একই। জীবিকার তাগিদে কোমর সমান লবণাক্ত পানিতে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয় এখানকার নারীদের। ফলে অধিকাংশ নারীরা চর্মরোগ সহ জরায়ু ইনফেকশন ও টিউমারে আক্রান্ত হচ্ছে। এই নখের সমস্যা, জরায়ু নাড়ির সমস্যা, এই ঘা পা ছাড়াও অনেক কিছু রোগ ব্যাধি হচ্ছে। আমার শারীরিক সমস্যা হলো পেশাবের নাড়িতে ইনফেকশন, জরায়ুর নাড়িতে ঘাড়ি ইনফেকশন হয়েছে। গবেষকদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে লবণাক্ততার মাত্রা অস্বাভাবিক হারে বেড়েছে। আর এই লবণাক্ত পানির সরাসরি প্রভাব পড়ছে নারীদের প্রজনন স্বাস্থ্যে। কেউ কেউ অল্প বয়সে বাধ্য হচ্ছেন জরায়ু কেটে ফেলতে। যারা ইতিমধ্যে জরায়ু ইনফেকশনে ভুগছে অথবা জরায়ু ক্যান্সারে ভুগছে, তাদেরকে দ্রুততম উন্নত চিকিৎসা দেওয়া উচিত। নারীদের জন্য এই জরায়ু ক্যান্সার বা বিভিন্ন ধরনের নারী ঘটিত যে রোগগুলো, এই রোগগুলো থেকে অতিক্রম করতে গেলে বিকল্প কর্মসংস্থান করতে হবে। চিকিৎসকরা বলছে, এই লবণাক্ত শুধু নারীদের নয়, নারী পুরুষ উভয়ের জন্যই সমান স্বাস্থ্য ঝুঁকি। যথাসময়ে চিকিৎসা ও সচেতনতা ছাড়া পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। যথাসময়ে যদি এই ধরনের চর্মরোগ দেখা দেয়, তাহলে যথাসময়ে চিকিৎসা নেবে এবং লিকুরিয়াজনিত কোনো সমস্যা যদি হয়, সেটা ডাক্তারের পরামর্শ নেবে এবং সেই অনুযায়ী চিকিৎসা হবে, যাতে পরবর্তীতে এটার কারণে তার জরায়ু ক্যান্সার এই ঝুঁকিটা কমে যাবে যদি তারা সচেতন হয়। সুপেয় পানির সরবরাহ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জলবায়ু অভিযোজন এসব উদ্যোগ দ্রুত না নিলে উপকূলের নারীদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে, এমনটাই মত সচেতন মহলের।
শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দেশের অন্যতম বৃহৎ চাঁদপুর সেচ প্রকল্প বর্তমানে ফসল উৎপাদনে হুমকির মুখে। 1976 সালে 1200 কিউসেক সক্ষমতার চরবাগাদি পাম্পিং প্ল্যান্টের পাম্পগুলো স্থাপন করা হয়। নির্ধারিত সময়ের দ্বিগুণকাল পার হলেও 6টি পাম্প এখনো পরিবর্তন করা হয়নি। তাই আসন্ন মৌসুমে পাম্পগুলো সচল থাকবে কিনা এ নিয়ে শঙ্কায় কৃষকরা। আর সংশ্লিষ্টরা বলছেন দ্রুত প্রকল্প অনুমোদন করে পরিবর্তন করা হবে পাম্পগুলো। প্রতিনিধি মুনওয়ার কানুনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। প্রকল্পভুক্ত 53,000 হেক্টর এলাকা বন্যা ও জলাবদ্ধতা থেকে রক্ষা করে। প্রায় 28,500 হেক্টর জমিতে সেচ দিয়ে আসছে 1976 সালে স্থাপিত চাঁদপুর চর বাগাদি পাম্পিং প্ল্যান্ট। কিন্তু পাম্পগুলো পুরনো হয়ে যাওয়ায় কর্মক্ষমতা এতটাই কমে গেছে যে নিয়মিত মেরামত করেও কমে এসেছে পানি সেচের সক্ষমতা। পাশাপাশি যে কোনো মৌসুমেই পাম্পগুলো অচল হয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এতে প্রতি বছর ফসল উৎপাদনে ক্ষতির মুখে পড়ছে কৃষক। সেচ প্রকল্পের কারণে আমাদের এই যে পাম্পগুলি অকাজী হয়ে যাওয়াতে আমরা ঠিকমতো পানি পাইতেছি না। আমরা এই বড় চাষ যারা করি, আগে যেমন ফুরাফুরি চালাইতো, এখন ফুরাফুরি বেশি চালাইলেও মানে ওই পরিমাণ পানি দিতে পারে না, মেশিনের দুর্বলতা। জানুয়ারি থেকে এপ্রিল মৌসুমে এ অঞ্চলে ধান ও আলুর উৎপাদন সবচেয়ে বেশি। সেচের পানি সরবরাহে ডাকাতিয়া নদীর 58 কিলোমিটার ব্যবহৃত হচ্ছে। সংশ্লিষ্ট প্রকৌশলীদের মতে বর্তমান পরিস্থিতিতে পাম্পগুলো অবিলম্বে পরিবর্তন করা জরুরি। কৃষকরা আইসা হুমকি ধুমকি দেয় যে কেন এটা এখনো ঠিক হচ্ছে না, পানি পাচ্ছি না আমরা, আমাদের জমি জমা সব জ্বলে যেতেছে। কৃষকেরা ধান চাষ কিভাবে করবে? আমরা পানি ঠিকমতো দিতে পারলে কৃষকেরা ধান চাষ করতে পারবে। আপনার সরকারের কাছে একটা আবেদন আমাদেরকে নতুন পাম্প দেওয়ার জন্য। পানি উন্নয়ন বোর্ড জানায় এই পাম্পগুলোর কর্মক্ষমতা 20 থেকে 25 বছর, কিন্তু এসব পাম্পের বয়স এখন 46 বছর। তাই সবকিছু বিবেচনায় এনে 238 কোটি টাকার একটি ডিপিপি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরিকল্পনা কমিশন থেকে প্রকল্প অনুমোদন হলে আমরা দ্রুত এগুলো প্রবর্তন করার পদক্ষেপ গ্রহণ করব। আর এগুলো প্রবর্তন করা হলে আমাদের এখন যে সেচ ও নিষ্কাশন কাজে সমস্যা সৃষ্টি হচ্ছে সেগুলো দূর হবে বলে আমি মনে করি। বর্তমান বাজার দরে 6টি পাম্পের দাম 111 কোটি টাকা। দ্রুত প্রকল্প অনুমোদন না মিললে ক্ষতিগ্রস্ত হতে পারে আগামী মৌসুমের ফসল উৎপাদনও। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে ধীরে ধীরে বাড়ছে ঠান্ডা এবং ঘন কুয়াশা। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কুড়িগ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। ভোর 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.5 ডিগ্রি সেলসিয়াস। রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। ভোর থেকে বইছে হিমেল হাওয়া, বাড়ছে কুয়াশার ঘনত্ব। বিশেষ করে ভোর এবং রাতের শেষ ভাগে শীত এবং ঠান্ডায় জুবুথুবু অবস্থায় বিপাকে পড়েছে ছিন্নমূল মানুষ। দর্শক, এই মুহূর্তে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে শীতের খবর জানাচ্ছেন প্রতিনিধি লতিফুল ইসলাম লিঙ্কন। উত্তরের জেলা কুড়িগ্রাম এটি কিন্তু একটি সীমান্তবর্তী জেলা। এই জেলা কিন্তু সীমান্তবর্তী হওয়ায় প্রতি বছর শীত কিন্তু অনেকটা আগাভাগা সময় নেমে আসে। তো প্রতি বছরের তুলনায় কিন্তু এবারও শীত কিন্তু অনেকটা কিন্তু আগে নেমে এসেছে। তো শীত যত বাড়ছে তত কিন্তু সাধারণ মানুষের মাঝে কিন্তু দুর্ভোগ কিন্তু বেড়ে চলেছে। তো এই তীব্র শীতে যারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলো, বিশেষ করে যারা প্রতিনিয়ত কাজ করে তারা এই তীব্র শীতে কিন্তু সঠিক সময়ে কিন্তু কাজে যেতে পারতেছে না। তো আমরা এই মুহূর্তে আছি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। এখানে কিন্তু এই শীতের প্রকোপের কারণে মহাসড়কের যে নৈশ কোচ ও ভারী যে যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তবে ড্রাইভাররা জানিয়েছে যে এই তীব্র শীতে তারা যে কোনো মুহূর্তেই বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করতেছে। তো আমরা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ঘুরেছি, সেখানে দেখেছি এই তীব্র শীতের কারণে শীতজনিত বিভিন্ন রোগে শিশু ও বৃদ্ধরা কিন্তু শীতজনিত রোগে অনেকটা আক্রান্ত, তারা কিন্তু চিকিৎসা নিচ্ছে। তো কুড়িগ্রাম জেলার রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানিয়েছে যে আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। তবে এই ডিসেম্বর মাসে কিন্তু কয়েক ধাপে শৈত্যপ্রবাহের লক্ষণ তারা কিন্তু বুঝতে পেরেছে। এই ছিল কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে আজকে শীতের সর্বশেষ খবর। লিঙ্কন, আপনাকে ধন্যবাদ। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা মহান মুক্তিযুদ্ধ।
1971 সালে 16 ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের মাধ্যমে বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবের অধ্যায় রচিত হয়। বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাঙালি জাতিকে দমিয়ে রাখতে 1971 সালের 25 মার্চ থেকে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করে পাকিস্তানি বাহিনী। রাজপথ অলিগলিতে বয়ে গেল রক্তের স্রোতধারা। রাজনৈতিক নেতৃত্বহীন, অপ্রস্তুত, অসংগঠিত জাতি তখন দিশাহীন। ঠিক সেই মুহূর্তে 27 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো বাঙালির আত্মত্যাগ আর মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় আমাদের বিজয়। রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী নতি স্বীকারে বাধ্য হয়। রক্তক্ষয়ী সংগ্রামের পথে বেয়ে আসে পরম কাঙ্ক্ষিত বিজয়। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে কুষ্টিয়া মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদ কুষ্টিয়ার ব্যানারে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 2 ঘণ্টা ব্যাপী এই কর্মবিরতি পালন করা হয়। এছাড়াও কুষ্টিয়া মেডিকেল কলেজ সহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এই কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন NEIR নীতি সংশোধন সহ কয়েক দফা দাবিতে সারা দেশের মতো চট্টগ্রামেও ধর্মঘট পালন করেছে মোবাইল ব্যবসায়ীরা। সকাল 10টা থেকে ফিনলে মার্কেট, সেনমার, ওশেন সিটি, বালি আর্কেড এবং রিয়াজউদ্দিন বাজারে সব মোবাইল দোকান বন্ধ রাখা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতির নেতারা অভিযোগ করেন, দেশে 11 ব্যবসায়ী মিলে মোবাইল ফোন বাজারে একচেটিয়া সিন্ডিকেট তৈরি করেছে। NEIR ব্যবস্থাপনা সংস্কার এবং উন্মুক্ত আমদানির সুযোগ নিশ্চিতের দাবিতেই এই কর্মসূচি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানলে আরও কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে। পটুয়াখালী বাউফলে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়। জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ তরিকুল ইসলাম মোস্তফার সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে জেলা উপজেলা কর্মরত সাংবাদিকগণ সহ স্থানীয় রাজনীতিবিদ ও জুলাই যোদ্ধাগণ অংশগ্রহণ করেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং সুস্থতা কামনায় গাজীপুরের টঙ্গীতে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবউদ্দিন সরকার পাপ্পু, যুবদলের আহ্বায়ক সাজিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গাজীপুরের ভবানীপুরে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভবানীপুর হাজী আব্দুল বারেক এমদাদুল উলুম সিদ্দিকিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দিয়ে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভির সভাপতিত্বে ও গাজীপুর সদর উপজেলা জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভা এবং দোয়া মাহফিলে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য নুরুল আমিন মাস্টার, বিএনপি নেতা সেলিম ভূঁইয়া, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আলামিন আকন্দ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাগুরার মোহাম্মদপুরের বিনোদপুর স্কুল মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব আক্তারুজ্জামানের সঞ্চালনায় এবং গোলাম আজম সাব্বুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। এ সময় সাবেক মোহাম্মদপুর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক শালিখা উপজেলা চেয়ারম্যান মোফাজ্জর হোসেন টুকু সহ অনেকে উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সাদুল্লাপুর উপজেলা বিএনপি। উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুল হাসান শামসুল, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, সদস্য সচিব আব্দুস সালাম, ওলামা দলের আহ্বায়ক বেলাল আকন্দ, যুবদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মিঠু, ছাত্র দলের সদস্য সচিব পারভেজ সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। চট্টগ্রাম বিভাগে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শিক্ষা এবং সমাজ উন্নয়নের মুখপাত্র বিশ্ববিদ্যালয় পরিক্রমা। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারুনুর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাইটিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ নুরুল কবির এবং বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হুমায়ুন কবির খন্দকার, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম মামুন এবং এস এম আজিজ।
মুন্সিগঞ্জ শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিককে গ্রেফতার করেছে র্যাব 11 CPC-1 এর একটি আভিযানিক দল। রোববার বিকেলে জেলার টঙ্গীবাড়ি উপজেলার জশলং এলাকা থেকে তাকে আটক করা হয়। সন্ধ্যায় এক প্রেস রিলিজে এই তথ্য জানায় র্যাব 11। গ্রেফতারকৃত মিল্টন মল্লিকের বিরুদ্ধে হত্যা চেষ্টা, ডাকাতি, বোমাবাজি সহ বিভিন্ন অপরাধে 19টি মামলা রয়েছে। র্যাব জানায় চর এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে মিল্টন মল্লিক দীর্ঘদিন ধরে দেশি বিদেশি অস্ত্র মজুত করে রেখেছিল। র্যাব 11 এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে টঙ্গীবাড়ি থেকে গ্রেফতার করে। পরে তাকে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। আমাদের র্যাব 11 থেকে আমরা গোয়েন্দা নজরদারি বাড়াই এবং সেই নজরদারির পরিপ্রেক্ষিতে এবং আইন শৃঙ্খলা রক্ষার কল্পে আমরা কাজ করি এবং আমাদের গোয়েন্দা টিম সেখানে কাজ করার পর আজকে অনেক দিন পরে আমাদের একজন শিশু সন্ত্রাসী মিল্টন মল্লিক, যার বিরুদ্ধে 3টে ওয়ারেন্ট সহ 19টি মামলা রয়েছে এবং এর মধ্যে বিস্ফোরক আইনের মামলা রয়েছে, তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাকে আমরা মুন্সিগঞ্জ থানায় হ্যান্ডওভার করি। জালিয়াত চক্র কর্তৃক মোহামেডান স্পোর্টিং ক্লাব এর জমিতে রাতের আধারে অবৈধভাবে ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য, খেলোয়াড় এবং স্থানীয় সহমুক্তিযোদ্ধারা। বরিশাল শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সময় সিটি কর্পোরেশন খামখেয়ালি বা ক্ষমতার অপব্যবহার করে প্রকৃত খেলোয়াড়দের এই ক্লাবটি অপদখলের পায়তারা করছে। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এবাদুল হক চান, মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ, সাবেক খেলোয়াড় আসাদুজ্জামান খসরু সহ বরিশালের প্রাক্তন খেলোয়াড়, এই ক্লাবের সদস্য এবং স্থানীয় কয়েক শত জনগণ। করতে চাই সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই, প্রশাসনের সহযোগিতা চাই। মোহামেডান ক্লাবের জমি এবাদুল হক চান আসছে, তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। রায়হান ক্লাব এখানে ইচ্ছাকৃতভাবে, এখানে সিটি কর্পোরেশনের কোনো ব্যাপারই নাই, তাদের কোনো কর্মকাণ্ডই নাই, তারা এখানে উপযাচক হইয়া নাক গলাই তাদের নাক নষ্ট করতেছে। মোহামেডান ক্লাবের সৃষ্টি হয়েছিল 1938 সালে। এই মোহামেডান ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব। আমরা চাই না এই ক্লাব নিয়ে কোনো ধর্ম, কোনো দ্বন্দ্ব। শরীয়তপুর জেলা জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নে আধ্যাত্মিক সাধক আব্দুল মান্নান শাহ পাগলের উদ্যোগে 3 দিনব্যাপী ওরস শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশ বিদেশ থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ দোয়া এবং জিকিরে অংশ নিতে জয়নগরে সমবেত হয়। ওরসকে কেন্দ্র করে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাহারি দোকানের বিশাল মেলাও বসে, যা সকল বয়সের মানুষের মাঝে আনন্দের আমেজ ছড়ায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন খান, চেয়ারম্যান আমিনুল ইসলাম মিন্টু। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ জাকির মাতবর, আক্তার হোসেন, রুহুল মোল্লা সহ ভক্তবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্যরা। মেলাটা ঘিরে লক্ষ লক্ষ লোক সমাগম হয়, দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। যশোর থেকে, বেনাপোল থেকে, তারা 3-4 দিন আগের থেকে হাজার হাজার লোক এখানে এসে উপস্থিত থাকে। আর আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা আমাদের এই রোডটা, 3টা রোড সবসময় লাইটিং এর ব্যবস্থা করে। এখানে কমিটি কোনো দিক দিয়ে ঘাটতি রাখে না। ৩০তম উরুস মাহফিল আজ। এই উরুসটা পাগল মান্নান শাহ উনি আমার দায়িত্ব অর্পণ করছে আমার উপরে, যাতে এটা সুন্দরভাবে আমি করতে পারি।